जो चीन अभी पाकिस्तान के साथ मिलकर ऑपरेशन सिंदूर में लड़ रहा था भारत से, आज वो मोदी जी का दोस्त हो गया। दोस्ती निभाइए, जो करना करिए, आपकी कुछ मजबूरियां हैं, चीन के पास आपका कुछ होगा जो आप डरते हैं, उससे हम नहीं जानते। लेकिन ये कह देना कि चीन भी आतंकवाद का शिकार है और हम मिलकर लड़ेंगे, इससे ज्यादा शर्मनाक बयान और कोई नहीं। যখন যেমন তখন তেমন রাজনীতির এই পুরনো কথাটা যে কূটনীতির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হতে পারে দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদী। 7 বছর পর মোদী চীনে গেলেন, চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন। সেই চীনে, যেই চীন অপারেশন সিন্দুরে পাকিস্তানকে যুদ্ধ বিমান থেকে স্যাটেলাইট তথ্য সমস্ত কিছু দিয়ে সাহায্য করেছিল, অথচ মোদী ট্রাম্পের 50% শুল্কের চাপ সামলাতে না পেরে সামান্য বিশ্রামও না নিয়ে হঠাৎ সেই চীনের কোলে উঠে পড়লেন। কোটি টাকার প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীর এই সফর কি সত্যিই দেশের স্বার্থে, নাকি নির্দিষ্ট একটি কর্পোরেট গোষ্ঠীর স্বার্থে, নাকি চীনের কাছে এক প্রকার আত্মসমর্পণ? শি জিনপিং এর সঙ্গে বৈঠককেই সীমান্তে ভারতের নিরাপত্তা এবং সামরিক সাহসকে শক্তিশালী করবে, নাকি জাতীয় সম্মানকে আপোষের মঞ্চে দাঁড় করাবে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। They suddenly realized that they were not fighting Pakistan, they were fighting China and Pakistan. Meaning that the Pakistani army was attached, Pakistani Air Force was attached to the Chinese Air Force. And not only that, the doctrine of the Pakistani Air Force was completely changed. The information available to the Pakistani Air Force was completely changed, and the Chinese were feeding information, critical battlefield information, satellite information, targeting information to the Pakistan. রাজনীতিতে বন্ধু বা শত্রু কেউই স্থায়ী নয়, এই আপ্তবাক্য সবাই জানেন। তবে কূটনীতিও যে সেই ধারায় চলে দেখিয়ে দিলেন নরেন্দ্র মোদী। আবার উল্টো দিক দিয়ে দেখলে মোদীকে এই রাস্তায় আসতে বাধ্য করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রশ্ন হলো, চীনের সঙ্গে হঠাৎ বন্ধুত্ব, রাশিয়া এবং আমেরিকার সঙ্গে দ্বন্দ্বের মধ্যে ভারসাম্য, সমস্তটা মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফর কি ভারতকে শক্তিশালী করছে, নাকি দেশের স্বার্থে বড় প্রশ্ন তৈরি করছে? মোদী শির মধ্যে করমর্দনের এই দৃশ্য কূটনীতি কি শুধু অর্থনীতি এবং কূটনীতির খেলায় সীমাবদ্ধ থাকবে, নাকি জাতীয় স্বার্থের উপর বড় আঘাতেরও ইঙ্গিত দিচ্ছে? প্রধানমন্ত্রী মোদী হঠাৎ করে কিভাবে চীনে পৌঁছে গেলেন? সেই চীন সফরে যাদের সঙ্গে আমাদের কথাবার্তা গত 7 বছর ধরে বন্ধ, যেই চীন প্রতিটি ফ্রন্টে ষড়যন্ত্র করছে, যুদ্ধ চালাচ্ছে, পাকিস্তানের সঙ্গে মিলে যুদ্ধ কৌশল আঁটছে, ভারতের অন্তত 1000 বর্গ কিলোমিটার এলাকা প্রায় দখল করে রেখেছে। পেহেলগাঁও হত্যাকাণ্ড, তারপর অপারেশন সিন্দুর, সেখানে পাকিস্তানের পাশে দাঁড়ানো চীন আর তুরস্ক। এই সমস্ত ঘটনা এখনো 150 দিনও পেরোয়নি। অতএব প্রধানমন্ত্রীর এই বিস্ময়কর চীন সফরে দেশবাসী কতটা খুশি হয়েছেন সেও এক প্রশ্ন। বিশেষত আমাদের সেনাবাহিনী, যাকে আমরা সবাই স্যালিউট করি, গোটা দেশ যাদের স্যালিউট করে, তারা কতটা খুশি হয়েছে? চীনকে নিয়ে আমাদের সেনার দৃষ্টিভঙ্গি ঠিক কেমন? মাস 2 আগে ভারতীয় সেনাবাহিনীর নাম্বার 2 ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং প্রকাশ্যে বলেছিলেন, অপারেশন সিন্দুরে ভারত কেবল পাকিস্তানের সঙ্গে লড়াই করছিল না, পাকিস্তান ছিল পেয়াদা দাবার গুটি। আসল লড়াই হচ্ছিল চীনের সঙ্গে, চীনের প্রযুক্তির সঙ্গে, চীনের বিমানের সঙ্গে, চীনের ক্ষেপণাস্ত্রের সঙ্গে। সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং বলেছেন, পাকিস্তান ছিল কেবল সামনের মুখ, আসল খেলায় ছিল চীন, যে দিচ্ছিল সমস্ত রকমের সহায়তা। আর এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ গত 5 বছরের পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে পাকিস্তান যুদ্ধের যত সাজ সরঞ্জাম পাচ্ছে তার 81% চীনা। হ্যাঁ, 81%। ভাবুন, হৃদয়ের উপর হাত রেখে ভাবুন, একদিকে মোদিজি চীনে বিমান থেকে নেমে আসছেন, সেখানে তার জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা দেওয়া হচ্ছে, করমর্দন, নাচ গান, উৎসব চলছে। আর অন্যদিকে লাদাখের সীমান্তে যে জওয়ানরা শহীদ হলেন, যারা দেশের জন্য প্রাণ দিলেন, তাদের পরিবার, তাদের আপনজনেরা যখন এই দৃশ্য দেখছেন, তখন তাদের মনের উপর দিয়ে কি বয়ে যাচ্ছে একবার ভেবে দেখুন। প্রধানমন্ত্রীর তিয়ানজিন সফর নিয়ে সমাজ মাধ্যমের পাতাগুলো খুলে দেখুন, সেখানে লেখা হচ্ছে, এতদিন ট্রাম্পের সামনে আত্মসমর্পণ হচ্ছিল, প্রবল চাপে পড়ে এবার কি অভিমুখ পাল্টে চীনের সামনেও আত্মসমর্পণ? তার মানে বিশ্বের প্রথম 2 শক্তির সামনে একেবারে পাল্টাপাল্টি আত্মসমর্পণ। এমন কাজ ইন্দিরা গান্ধী কিংবা অটল বিহারী বাজপেয়ী করেননি, নরসিমা রাও করেননি, গুজরাল কিংবা দেবগৌড়ার মতন দুর্বল প্রধানমন্ত্রীরাও করেননি। মোদিজি কেন করছেন?
ট্রাম্পকে শিক্ষা দেওয়ার জন্য? চীনের পৌরোহিত্যে তিয়ানজিনে চলছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও শীর্ষ সম্মেলন। শি ছাড়াও সেখানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, আছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শি এর পর প্রধানমন্ত্রী পুতিনের সঙ্গে পার্শ্ব বৈঠক করবেন। সব মিলিয়ে ট্রাম্পকে বার্তা দেওয়া হবে, এই পরাক্রমী ভারত কেবল আমেরিকার উপর নির্ভরশীল নয়, ভারত নিজের মতন করে এগোবে। কিন্তু কোটি টাকার প্রশ্ন হচ্ছে, ভারত নিয়ে শিও কি ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করছেন? যদি সেটা নাই হয়, তাহলে কি দেশের রাজধানী দিল্লির বুকে দাঁড়িয়ে ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং এমন মন্তব্য করতে পারেন যে ভারত একা নয়, পাকিস্তানের সমানভাবে সন্ত্রাসবাদের শিকার? গত 21শে আগস্ট দিল্লিতে চিন্তন রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে কি করে প্রকাশ্যে সন্ত্রাসবাদের প্রশ্নে পাকিস্তানের প্রতি দরদ দেখাতে পারেন? এর চেয়েও আশ্চর্যের কথা, চীনা রাষ্ট্রদূতের এমন বিতর্কিত মন্তব্যের কোনো প্রতিবাদ করেনি বিদেশ মন্ত্রক। কংগ্রেস এর তীব্র প্রতিবাদ জানালেও শাসকের শিবির থেকেও কোনো প্রতিবাদ হয়নি। কেন জানেন? চিন্তন রিসার্চ ফাউন্ডেশন চলে আদানি গোষ্ঠীর অনুদানের টাকায়। দেয়ার ইজ নাথিং কল ট্রুথ। দর্শন বলে, সত্য সবসময় সেটা নয় যেটা আমরা চোখে দেখি, বরং যেটা দেখি না সেটাও আসল সত্য হতে পারে। তাই দেখা দরকার মোদিজির চীন সফরের আড়ালেও তেমন কোনো সত্য রয়েছে কিনা। কিছু ঘটনাক্রম তুলে ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে 7 বছর পর হঠাৎ মোদিজির চীনের কথা কেন মনে পড়ল। গালওয়ান ক্ষতের পর চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক যখন তলানিতে, তার মধ্যেই আরো নির্দিষ্ট করে বললে ঠিক 1 বছর আগে 2024-এর 2রা সেপ্টেম্বর গৌতম আদানি চীনের মাটিতে একটি কোম্পানি গড়ে তোলেন। কোম্পানির নাম আদানি এনার্জি রিসোর্সেস সাংহাই কোম্পানি। এই কোম্পানিকে নাকি একটি সাবসিডিয়ারি আকারে দাঁড় করিয়েছিল আদানি গ্লোবাল, যা তাদের সিঙ্গাপুরে থাকা একটি সংস্থা। বলা হয় চীনের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্দেশ্যেই এটি গড়ে ওঠে। কবে? গত বছর। কোন মাসে? সেপ্টেম্বর। অর্থাৎ ভারত আর চীনের মধ্যে আলোচনার দরজা বন্ধ থাকলেও আদানি গ্রুপের সঙ্গে চীনের দোস্তি বেড়েই চলে। কিন্তু এর মধ্যেই ঘটে যায় পেহেলগাঁও। শুরু হলো অপারেশন সিন্দুর। পাকিস্তানকে খোলাখুলি অস্ত্রশস্ত্র, বিমান, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট তথ্য দিতে থাকে চীন। পাকিস্তানের হয়ে কার্যত যুদ্ধটা চীনই লড়ছিল ভারতের বিরুদ্ধে। এগুলো আমরা বলছি না, বলছেন সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ, অর্থাৎ দেশের সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ আধিকারিক। এদিকে ট্রাম্প সাহেব টুইট করে ঘোষণা করলেন তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের একটা সম্ভাব্য পরমাণু যুদ্ধের অবসান ঘটিয়ে দিলেন। মে মাসে অপারেশন সিন্দুর হলো, আর জুন মাসে চীন সফরে গেলেন গৌতম আদানি। আগে আমরা কি দেখেছি? কোন দেশে আগে মোদিজি সফর করছেন, তারপরে সেই দেশে পৌঁছচ্ছেন আদানি, তারপর সেই দেশ থেকে বড় ঠিকা পাচ্ছেন। কিন্তু এবার যদি ঘটনাক্রমটা খেয়াল করেন, দেখা যাচ্ছে আদানি, সেই খবর চীনা কোম্পানি ব্রড গ্রুপ নিজেরাই টুইট করে জানাচ্ছে। গত 4 জুন ব্রড গ্রুপ তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, মিস্টার গৌতম আদানি এশিয়ার 3য় সর্বাধিক ধনী ব্যক্তি এবং এ ব্রড চিলার ভিজিটেড ব্রড টাউন। এদিকে সংসদের বাদল অধিবেশনে অপারেশন সিন্দুরের বিজয় উৎসব পালন হচ্ছে, আর তার আগে গৌতম আদানি চীনে যাচ্ছেন। এখন বোঝা যাচ্ছে তার ওই চীন সফর শুধুমাত্র একটি ব্যবসায়িক পদক্ষেপ নয়, বরং এটি আন্তর্জাতিক কৌশলগত সম্পর্ক এবং ভারতের অর্থনৈতিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আমরা কোনো মন্তব্য করছি না, শুধু ঘটনাক্রম তুলে ধরছি। জুন মাসে আদানির ওই চীন সফরের পর হঠাৎ যেন ভারতের জন্য দরজা খুলে গেল। তারপরেই কয়েকদিনের ব্যবধানে জুন মাসেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীন সফরে গেলেন এসসিও ভুক্ত দেশের প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ে বৈঠক করতে। ভাবুন একবার, আর্মি চিফ কি বলছেন, ডেপুটি চিফ অফ আর্মি কি বলছেন, অথচ প্রতিরক্ষা মন্ত্রী পৌঁছে গেলেন চীনে। তবে সেগুড়েও বালি পড়ল। ওই চীনেরই বাধায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে পারল না। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যৌথ বিবৃতিতে স্বাক্ষর না করে ফিরে এলেন, কারণ পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবটি ওই সম্মেলনে অনুমোদন পায়নি। কিন্তু গল্প এখানেই থেমে গেল না। রাজনাথ সিং এর পর চীন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তারও পরে আরো অনেক শীর্ষকর্তা চীনে গেলেন। আর এই ধারা চলল জুলাই আগস্ট পর্যন্ত। আর অবশেষে আগস্টের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী মোদী পৌঁছলেন চীনে। আমাদের প্রশ্ন অত্যন্ত সরল, একদম পরিষ্কার। পেহেলগাঁওয়ের নৃশংসতম সন্ত্রাসবাদী হামলা যে দেশের মদতে হয়েছিল, তারপরেও যাদের বাধায় পাকিস্তানের বিরুদ্ধে এসসিওতে নিন্দা প্রস্তাব পাশ করানো গেল না, সেই চীনে হঠাৎ মোদিজি গেলেন কেন? 7 বছর পর কেন গেলেন? দেশবাসীর ফায়দার জন্য নাকি কারোর ব্যক্তিগত ফায়দার জন্য? বড় প্রশ্ন, অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন।
কারণ ভারতই অভিযোগ করছে চীন আমাদের সীমান্ত দখলের চেষ্টা করছে, অরুণাচল প্রদেশের একাংশে সেনা ছাউনি তৈরির চেষ্টা করছে, মোট কথা ভারতের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে, তদুপরি পাকিস্তানকে সাহায্য করছে। পাকিস্তান এবং বাংলাদেশকে নিয়ে একটি কৌশলগত ত্রিভুজ তৈরি করতে চাইছে, যা ভারতের জন্য কৌশলগত বিরাট চ্যালেঞ্জ। তাহলে কি রাহুল গান্ধীর অভিযোগটাই সত্য প্রমাণিত হচ্ছে যে মোদিজি মুখোশ, এই দেশ পরিচালিত হচ্ছে আদানি এবং আম্বানির দ্বারা? ঘটনাক্রম প্রমাণ করছে মোদিজি যে সমস্ত দেশে সফরে গেছেন, তা সে ইসরায়েল হোক বা গালফ দেশ, শ্রীলঙ্কা হোক বা বাংলাদেশ, আফ্রিকার মহাদেশের মরক্কো কিংবা ক্যামেরুন, তানজানিয়া, কেনিয়া অথবা দক্ষিণ আফ্রিকা। এতে ভারতের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক যেমন মজবুত হয়েছে, পাশাপাশি এই সব কটা দেশে আদানির ব্যবসার চোখ ধাঁধানো শ্রীবৃদ্ধি ঘটেছে। এই গণেশ পুজোর দিন, যেদিন থেকে ভারতের পণ্যের উপর আমেরিকার মোট 50% শুল্ক লাগু হয়েছে, সেদিন নিজের রাজ্য গুজরাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বদেশি পণ্য গ্রহণ করুন, চীনের পণ্য গ্রহণ করবেন না, চীনের পণ্যকে বয়কট করুন। এই কথার এক সপ্তাহের মধ্যে তার চীন সফর বিস্ময়কর নয় কি? আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের ছেলে ধ্রুব জয়শঙ্কর, ওয়াশিংটন ডিসিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আমেরিকার প্রতিষ্ঠাতা। ওয়ারিফ আমেরিকা তৈরি হয়েছিল মূলত রিলায়েন্সের আর্থিক সহায়তায়। ওই সংস্থা আমেরিকায় আম্বানিদের শ্রীবৃদ্ধির জন্য রিলায়েন্সের হয়ে লবিং করে। এই কারণে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ট্রাম্পের মনে হচ্ছে রিলায়েন্সের ভারতের বিদেশ নীতিতেও নাকি নাক গলাচ্ছে। এই সমস্তটা নিয়ে ভারতেও একটা সূক্ষ্ম কর্পোরেট ছায়া যুদ্ধ শুরু হয়ে গেছে, যার একদিকে আম্বানি, অন্যদিকে আদানি। যাই হোক, আবার চীনে ফিরি। নেপাল, মালদ্বীপ, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি ঘটেছে, তারও অনুঘটক চীন। নেপালকে তো চীন প্রায় পকেটে পুরে নিয়েছে, পাশাপাশি ভুটানকে অনেকদিন আগেই তারা যুদ্ধের মহড়া মঞ্চ বানিয়ে ফেলেছে। পাকিস্তান তাদের তাবেদার, মানে হিমালয় প্রায় পুরোটাই চীনের কবজায়। পাকিস্তানকে তারা ভারত সীমান্তে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ব্যবহার করছে। এখানে প্রশ্ন হলো, কার উপরে কোন খরচ দিয়ে প্রধানমন্ত্রী সম্পর্ক মেরামত করছেন? রাশিয়া থেকে খনিজ তেল আনার জন্য আমেরিকা ভারতের উপর 25% জরিমানা চাপিয়েছে। আমেরিকার শুল্কের গুঁতোয় ভারতের বাজার এখন টালমাটাল। বহু শ্রমজীবী চাকরি হারানোর ভয়, অস্থির শেয়ার বাজার, অস্থির সাধারণ মানুষের মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ। শুধু আগস্ট মাসেই ভারতের শেয়ার বাজার থেকে 35,000 কোটি টাকা তুলে নিয়েছে বিদেশি লগ্নিকারীরা। তাহলে দাঁড়াচ্ছে কি? রাশিয়া থেকে সস্তায় তেল কিনে লক্ষ্মী লাভ হয়েছে ভারতের বৃহত্তম প্রাইভেট রিফাইনারি সংস্থার, আর তার জেরে এখন গোটা দেশকে আমেরিকার শুল্কবান সামলাতে হচ্ছে। শেষ প্রশ্ন হলো, সমগ্র বিরোধী দল, দেশের বুদ্ধিজীবীরা, সমাজ, বিদেশ নীতির বিশেষজ্ঞ মহল, কারোর পক্ষেই মোদিজির চীন সফরকে স্বাগত জানানো হয়নি কেন? কারণ কি? আমেরিকার পর তিনিই কি চীনের সামনে আত্মসমর্পণ করতে চলেছেন? অবশ্য যতক্ষণ না জয়েন্ট ডিক্লারেশন অর্থাৎ যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যৌথ বিবৃতি সামনে আসছে, ততক্ষণ কোনো উপসংহারে আসা উচিত নয়। প্রায় 20 বছর আগেও চীনের সঙ্গে ভারতের ব্যবসায় ভাগ ছিল 42% ওপর। তার মানে 67 থেকে 68% মাল যেমন আমরা চীন থেকে আমদানি করতাম, পাল্টা রপ্তানিও করতাম 42%-এর বেশি। সেই 42% এখন নেমে দাঁড়িয়েছে 11%-এর কিছু বেশি। এর অর্থ চীনের সঙ্গে ভারতের বাণিজ্যিক ঘাটতি আজ কোথায় এসে দাঁড়িয়েছে? বিদেশে ভারতে একমাত্র ট্রেড সারপ্লাস শুধু আমেরিকার সঙ্গে, অর্থাৎ আমেরিকায় আমাদের আমদানির থেকে রপ্তানির পরিমাণ বেশি। আর ঠিক সেই জায়গায় ঘা দিয়েছেন ট্রাম্প। সামনে পুজো, দশেরা, দেওয়ালির মরশুম। কি হবে টেক্সটাইল সেক্টরে, জুয়েলারি সেক্টরে, কৃষি সেক্টরে? উল্টে আমরা কাপাস তুলোর বাজার খুলে দিয়েছি আমেরিকার জন্য। সব মিলে পরিস্থিতি সুবিধার নয়। সবশেষে আবার বলছি, 7 বছর পর চীনে প্রধানমন্ত্রী মোদীর সফর শুধু কূটনৈতিক সফর নয়, এটি একটি বার্তা, একটি সংকেত। কিন্তু সেই সংকেত কি দেশের স্বার্থের জন্য, নাকি ব্যবসায়িক স্বার্থ এবং রাজনৈতিক চাপের কাছে আত্মসমর্পণের প্রতিফলন? সীমান্তে শহীদ জওয়ান, অর্থনীতিতে চাপগ্রস্ত দেশ আর আন্তর্জাতিক মঞ্চে দ্বন্দ্ব, এই বাস্তবতার মাঝে হঠাৎ বন্ধুত্ব এবং বৈঠক কি আমাদের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করছে, নাকি আমাদের স্বনির্ভরতা এবং সম্মানকে আশঙ্কায় ফেলছে? চীনের সামনে আত্মসমর্পণ, ট্রাম্পের সঙ্গে সমঝোতা এবং দেশের স্বার্থের সঙ্গে ব্যবসায়িক স্বার্থের অস্পষ্ট মিল, এই সব মিলিয়ে প্রশ্ন জাগছে, কেন এই পদক্ষেপ, কাদের জন্য, আর দেশের জন্য কি সত্যিই সুফল আনবে? আপনারা ভাবুন, কারণ শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত শুধু কূটনীতি নয়, এটি দেশের ভবিষ্যৎ, আমাদের জাতীয় অহংকারের সঙ্গে সম্পর্কিত।
আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।